ডাক্তারের কথায় আর একবার যদি হাইকোর্টে যায় মামলা করি তাহলে পরে এই লাঠি দিয়ে তোর পাশার মধ্যে বাড়িতে ছাদ তুলে নেব। আমার কাজ কারবার তো ছোট করে দেখো না হেড স্যার, আমি ছোট্ট একটু কুলু বালি উপজেলার কেস ঠেলতি ঠেলতি হাইকোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারি। কি কারণে ডাকতেছো লায়ন ভাই? আব্বা কিন্তু বাড়ির উপর আছে। আমিরা মিথ্যে কথা বলতেছো কিসের জন্য? আব্বা কোথায় আছে সেটা আমি জানি। আমার না আছে সংসার, না আছে বউ, আমার কি আর সেরকম কোনো খরচ আছে কও? তুমি যদি লেখাপড়া শিখতে পারো সেটাই আমার মনের সুখ। আমি যে তোমার এখানে এসে গোপনে লেখাপড়া করি সেটা আবার কাউরে বলে দাওনি তো? নাও লায়ন ভাই, হাতে কলমে এবার তোমার সিটিং কোর্সটা শুরু করে দাও। কি বললে সিটিং কোর্স? মানে তুমি আমার এটা কি বললে? আমি সিটিং কোর্স করছি, আমার যে বড় সিটের হলো আপেল। আমার লাগবে তো। বেয়াদবের মতো কথা বলবেন আপেল মুন্সি। তুমি তিনবার ট্রাই করেও এসএসসি পাস করতে পারলাম না। তোমার আমি বললাম ট্রাইটা চালায় যাও, তুমি আমার কথা শুনলা না। আজ থেকে রোজ তোমাকে একটি করে রজনীগন্ধা উপহার দেব। মানে কি? তা কবির মাস্টার রিজাইন দিলই, ধরে রাখতে পারলাম না, অনেক চেষ্টা করলাম, কিন্তু থাকবেই না। তুমি তো সেটাই চাইছিলে নাকি? কিরে বাপ? ওয়ালাইকুম আসসালাম। নাস্তা পানি ঠিক মতো করেছিস তো বাপ? যে বলো চাচা। আয় এদিকে আয়, আমার কাছে আয় তো বাপ। বাপরে আয়, তোরে তো আমি কত বাধা বিপত্তি সহ্য করে এখানে একদিন রেখেছি, সেটা তুই কি জানতিস রে বাপ? সেটা আমি জানি বলো চাচা। শোন, গ্রামের মধ্যে একটা লোক নাই যে তোরে এখানে থাকতে দিতে চায়। খ্রিস্টান মায়ের সন্তান, এই নিয়ে গ্রামে কত রটনা। আমি সবাইরে বুঝিয়ে বলেছি যে সে খ্রিস্টান মায়ের সন্তান হোক আর যাই হোক, সে তো আমার আপন ছোট ভাইয়ের সন্তান, বাপ মা মরা সন্তান। তারে তো আমি খেদাই দিতে পারি না, সে আমার এখানেই থাকবে। যে বড় চাচা, আমি সেটা জানি। আপনি আমার অত্যন্ত স্নেহ করেন। তোর বড় মারে বুঝলি, তোর বড় মারে একদিন ধরে আমি বুঝে শুনে রাখিছি। তোর বড় মাও এখন ঘন ঘন তোর নিয়ে মন্দ ছন্দ কথা বলতে শুরু করেছে। বড় মা আমার নিয়ে মন্দ ছন্দ বলে? এই তো কথা রে বাপ, আরে তুই আপন মায়ের মতো ভাবিস, অথচ সে সে নিজেও চায় না যে খ্রিস্টান মায়ের কোনো সন্তান এই বাড়িতে থাকুক। এই নিয়ে নানান রকম কথাবার্তা আমারে বলে। বাপরে, তোরে তোরে কিন্তু তোর ওই বড় মা নানান রকম কথা তোর কানে দিতে থাকবে, মানে তোর আর আমার মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে। তুই কোনো মতেই তোর ওই বড় মায়ের কথা কিন্তু কানে তুলবি না। আর একটা কথা রে বাবা, আমি যে তোর বড় মায়ের মনের কথাটা তোরে জানালাম, সেটা যেন ঘুণাক্ষরেও তোর বড় মারে জানাস, তাহলে কিন্তু সে অন্য পথ ধরবি রে বাপ। বলবো না নে। ঠিক আছে, যা তুই কাজ কর, যা। কিটা করতে পারে না রে, আমার মাথার মধ্যে তো কিছুই আসতেছে না, সব ঘোলা ঘোলা লাগতেছে। এই চিরকুটের হাতে লেখাটা চিনতে পেরেছিস? আমি কি মানুষের হাতের লেখা সিনে বানানোর চাকরি নিয়েছি? হ্যাঁ না, সেটাও তো নিস নাই। এ আঙ্গুর, আমার মনে হয় কি তোর ছোট্ট ভাই এই কাজটা করতেছে, কারণ এই রসপুরে সে ছাড়া তো আর রজনীগন্ধার বাগান কেউ করে না। তুই যাই তারে ধর। এটা কোনো কথা হলো? তার বাগান থেকে তো ফুল চুরিও হতে পারে, সেই চুরি করা ফুলও তো কেউ আমারে দিতে পারে না। তাছাড়া ওই ছোট্ট ভাই তো খুব একটা পড়াশোনা করেনি, ছোটবেলায় সে স্কুলে গিয়েছিল ঠিকই, কিন্তু ইংলিশ স্কুলে গিয়েছিল আর ক্লাস 3 পর্যন্ত পড়েছে। সে বাংলার কি জানে? হ, সেটা তো আমিও জানি, কিন্তু আমার মাথা জানি কেমন ঘোলা ঘোলা লাগতেছে, কিছুই তো মিলাতে পারতেছি না রে। আচ্ছা, এই কাজটা লায়ন ভাই করেনি তো? আরে না, সে তো আমার উপর উইক। ঠিক আছে, মেনে নিলাম যে তোর উপরে উইক,
কিন্তু তুই তো তারে পাত্তা দিস না, তাই মোর ঘুরে তো আমার দিকেও আসতে পারে না? আরে না রে আঙ্গুর, আমি একবার তারে বলেছিলাম যে দেখেন আমার প্রতি উইক হয়ে কোনো লাভ নেই, আঙ্গুরের দিকে টোকা দেন। সে তো আমার উপর মহা খেপা, বললো দেখো মীরা, আঙ্গুর হতেছে আমার একমাত্র ক্লোজ ফ্রেন্ডের ছোট বোন, এরকম অনৈতিক কথা তুমি জীবনেও বলবা না। ও তাহলে তো লায়ন ভাই ও কাজটা করেনি, করলো কিটা? শোন, এখন থেকে চোখ কান খোলা রাখবি, দেখবি তোর ঠিকই ধরা পড়বি। এই যে একটা ফাউল টক করে ফেললি। ওমা, আমি আবার কি ফাউল টক করলাম? এই যে তুই চোর বললি, যে রজনীগন্ধা দেয় তারে কেউ চোর বলে? হ্যাঁ না রে, চল। তুই অস্বীকার করতে পারবি তুই মীরার চোখ নিয়ে প্রশংসা করিসনি? প্রশংসা তো তুই করেছিস। মীরা খালি কলেজ থেকে আসুক, আসলে পরে সামনাসামনি প্রমাণ হয়ে যাবে। মীরা মীরা করতে করতে তুই পাগল হয়ে যাচ্ছিস লায়ন। তুই আমার সাথে চল আগে দোস্ত, ফোনটা করে আসি। তুই কি বুঝতে পারছিস বন্ধু, সাকিব খানের মোবাইল নাম্বারটা হাতের মুঠোয় পাওয়া মানে কি ঘটনা ঘটতে যাচ্ছে? সাকিব খানের সাথে আমার ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে, তুই বুঝতে পারছিস? ভাবতেছি সাকিব খানের নাম্বার পাইছে, একেবারে উত্তেজিত হয়ে সেরাবেরা লেভেলের কথাবার্তা বলতেছিস। আচ্ছা সাকিব খানের সাথে কি ফোনে কি কথা কবি একটু শুনি, বল। ফোন তো করি আগে, ফোন করে একটা কিছু খবর। আরে কি বলবো সেটা তো পরেই দেখা যাবে, তুই আগে আমার সাথে চল বন্ধু, চল। আচ্ছা চল। কবির মাস্টারের পদে যারে নিবা, তার কাছ থেকে তো কমপক্ষে 80,000 টাকা নিবা, তাই না হেডমাস্টার? এই সমস্ত বেফাস কথাবার্তা কেন যে কম মণিমুক্তার? খবরদার, ওই পিয়ার মুন্সির সামনে দাঁড়িয়ে আবার এই সমস্ত 80,000 টাকার কথা কয়ে না। সেটা আমি জানি। পিয়ার মুন্সিরে তুমি কবা যে তুমি 50,000 টাকা নিয়েছো, আর 30,000 টাকা ডাইরেক্ট তোমার পকেটে, আর 50-এর ভাগ তো আছেই। হ্যাঁ, চলো দিদি। আসসালামু আলাইকুম এসব চাচা, আসসালামু আলাইকুম মণিমুক্তার কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই তোরা কনে যাচ্ছিস? জি আমরা ওই গঞ্জে যাচ্ছিলাম একটু জনসেবা করার জন্য। আব্বা, জনসভা করতে করতে তো তুমি শেষ হয়ে যাচ্ছ আব্বা। এই কিসের জনসভা আব্বা? আব্বা ওই যে মানে যাবে, বন্ধু যাবে, কি যেন কাজ আছে, বন্ধুর জনসেবা আর কি, মানে তারা সঙ্গ দেবে একটু, এই জন্য যাচ্ছে। আপেলের না হয় লেখাপড়ার পাঠ শুকিয়ে গেছে, তোমার কি কলেজ নেই আব্বা? আব্বা কলেজের জায়গায় তো কলেজ আছে, আপনি সেটা ভালো করেই জানেন। আমার যাওয়া হয় না সেখানে। আর ডিগ্রি স্টুডেন্টদের রেগুলার কলেজে না গেলেও স্যার, যে আপনি যদি ডিগ্রিতে পড়ে থাকেন নিশ্চয়ই জানেন সে বিষয়ে। আসি চাচা, আসি মণিমুক্তার কাকা। আচ্ছা আসলাম। পিয়ার মুন্সির ছেলেটা তো মানুষই হলো, তোমারটা যদিও বিয়েতে ভর্তি হলো, কদিন টেকে কে জানে। এক কাজ করো, ছেলেটারে বিদেশ পাঠাই দাও, কুয়েত, কাতার, সৌদি, কোন এক দেশে। হে মণিমুক্তার, বিদেশে পাঠাতে গেলেই তো টাকা লাগে, নাকি চাড়া দিয়ে পাঠাবো? কি করছো তুমি? তুমি এই কথা বললি চলবি? হ্যাঁ, আরে তুমি হচ্ছে টাকার কুমির, 4 হাত পায়ে টাকা কামাই করতেছো। তোমার মতো ধনী আর অসৎ হেডমাস্টার এই অঞ্চলে দুটো খুঁজে পাওয়া যাবে? মণিমুক্তার, তুমি আমার সরাসরি এই যে ডাইরেক্ট অপমান করলে, তোমার কি একটুও বাঁধলো না মণিমুক্তার? আমি বড় মাইন্ড করলাম। এই মাস্টার, এই শোনো শোনো মাস্টার, ওর ভাই, ওটা তিনি ওটা ইমার্জেন্সি একটা কল করতে হবে। কেমন আছো ভাই? এবার তো সারাদিন দোকানে বসে থাকো, এক কাপ চা খেয়ে আসো। দাও দাও দাও। কি হলো, খারাপ হলো কেন? এক কাপ চা, সারাদিন দোকানে বসে থাকে, তাই নাকি বন্ধু? চা খেয়ে আসো। দোকান ছেড়ে যাওয়া যাবে না, অসুবিধা নেই। হ্যাঁ, ফোন করতো, কথা ফোন করতো। মাথার মধ্যে আছে, বুঝতে পেরেছিস? বললে তো আবার তুইও ফোন করে বসতে পারিস। আর ভাই তো কতজনকে নাম্বার দিয়ে দিবে।
আলাইকুম সাকিব ভাই, কি নাম আছেন আপনি? শোনেন শোনেন সাকিব ভাই, আপনার সাকিব খান নাম্বার 1 ছবিটা আমি দেখেছি 5বার সুপার হিট ছবি, বুঝতে পেরেছেন? কি করতেছেন আপনি? এটা সাকিব ভাইয়ের নাম্বার না? প্লিজ সাকিব ভাই, আমি বুঝতে পেরেছি, মানে আপনি আমার চেনেন না বলে অস্বীকার করতেছেন, সেটা স্বাভাবিক। আমার নাম হচ্ছে আপেল, বুঝতে পারছেন? আর এটা যে আমার আপনার মোবাইল নাম্বার আর কি, সেটা আমি ভালো করে জানি। জি ও, আপনি করছেন নাম্বারটা, মানে আপনার না? এই সাকিব ভাই যে কি বলতেছেন না, হ্যাঁ আপনার যে ওই যে নাম্বার 1 সাকিব খান না, ওই যে কিং খান যে ছবিটা, বুঝতে পেরেছেন? ওই ছবিতে যে আপনি অপু বিশ্বাস ম্যাডামকে যে নাম্বারটা দেন, হ্যাঁ ওই নাম্বারটা আমি মানে মুখস্থ করেছিলাম। কিভাবে মুখস্থ করেছিলাম জানেন সাকিব ভাই? মানে কিং খান আমি 4বার করে দেখেছি, 4বার করে দেখে তারপরে নাম্বারটা মুখস্থ করতেছি, আর আপনি বলতেছেন আপনার নাম্বার আমি ভুলে। জি জি কি বলতেছেন? বুঝতে পারতেছি না আপনি, মানে আপনি আমার এরকম গালাগালি করতেছেন, মানে আপনার মতো মানুষ এরকম করে গালাগালি করতেছে? আপনি এত বড় একটা নায়ক, ফিল্ম স্টার, সাকিব ভাই আপনার মুখে এরকম কি করছেন? আপনার মুখে কি এরকম শোভা পায় এই সাকিব ভাই? আপনি আবার গালাগালি করতেছেন। দেখেন সাকিব ভাই, আমার ধৈর্যের ভাত কিন্তু হারায় ফেলতেছে আমি, মানে আপনার মতো এরকম সুপারস্টার ফিল্মের নায়ক এরকম। শুনেন সাকিব ভাই, দেখেন আপনার একটা সাপ কথা কয়ে দিচ্ছি, আমি যদি ফোন করে 10 করে থাকি তাহলে আপনি আমাকে গালাগালি দেন, আমার বাপ মা তুলে আপনি আমাকে গালাগালি দিচ্ছেন কিসের জন্য? সাকিব ভাই, সিনেমার মধ্যেই আপনার কত ভদ্র শান্ত ছেলে দেখায়, আর আপনার ব্যবহার যে এরকম সারের মতো, সেটা যদি জানতাম আমি। সাকিব ভাই, আপনি আবার আমার গালাগালি করতেছেন, খুব খারাপ হচ্ছে কিন্তু সাকিব ভাই, আপনাকে কয়ে দিলাম। সাকিব ভাই, আর একটা কথা শুনে রাখেন, আমিও কিন্তু ফিল্মের নায়ক হওয়ার জন্য ট্রাই দিচ্ছি। একদিন এমনও হতে পারে যে আমার সাথে আপনার অভিনয় করতে হতে পারে, এই আপেলের সাথে আপনার অভিনয় করতে হবে। শোনেন সাকিব ভাই, আপনি কেটে দিয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারলাম না বন্ধু, ইরাম একটা মেগা স্টার, সে আমার কি করবো, মানে এমন ভাবে গালাগালি করলো। আমি যদি আগে জানতাম বন্ধু, তাহলে মানে আমি ফোনই করতাম না। শোন, আমার মনে হচ্ছে কি, তুই যে আমাদের দেশের সুপারস্টার নায়ক বলে সাকিব খান তার কথা করছিস, সে না। আমার মনে হচ্ছে নাম্বারটা ভুল জায়গায় চলে গিয়েছে, হয়তো না আদার ব্যাপারই হবে, আর না হলে মাছের আড়তদার হবে, না হলে পরে রিক্সাওয়ালা বা ঠেলা গাড়িওয়ালা কেন হতে পারে। একসাথে দুজন মিলে কিং খান ছবিটা দেখলাম না, তাই না? ওখানে যে অপু বিশ্বাস আর সাকিব ভাই নাম্বারটা দিল, সেটা সাইবার করে দেখে আমি কনফার্ম হয়ে নিলাম, তারপর তো ফোন দিয়েছি। ফোন দিইনি। তোমাকে সাকিব বাবুর কাছে আল দোকানের বাইরে যা মিটাও, মোট 4 মিনিট 13 সেকেন্ড হয়েছে, বিল এসেছে 12 টাকা। দাম করো। আশ্চর্য ব্যাপার বহর ভাই, তুমি জানো বহর ভাই আমি কে? আমার বাবা কে? এই দোকানের মালিক। এই দোকানের মালিক যদি আমার বাবা হয়, তাহলে এই দোকানের মালিক কে? আমি। তাহলে তুমি আমার কাছে টাকা যাচ্ছ কিসের জন্য? দোকানের মালিক তুমি না,
তোমার আব্বা আর তিনার সময় হিসাব করে পাই টু পাই টাকা চাই। হিরা ফোন করেছে না করেছে সেটা তার দেখার বিষয় না। এখন 12 টাকা বার করবে। বহর ভাই, তুমি দেখলে আমি সাকিব খানের গালাগালি খেলাম, আর তুমি আমার কাছে টাকা নিয়ে চাপাচাপি করতেছো। হ্যালো, 12 টাকা দিয়ে দিত বন্ধু। তোর মাথা খারাপ হয়েছে নাকি? কথা বলি কিং খানের সাথে তুই আর টাকা চাচ্ছিস আমার কাছে, এটা হলো কোনো নীতিতেই তো পারে না। আলা, তুই কি করছিস? হ্যাঁ, আসার সময় তোর কার সাথে দেখা হলো? তোর বাবার সাথে দেখা হলো না? তখন তুই বাবার করি না যে আপা আমি বন্ধুর জনসেবার জন্য যাইতেছি। না, যেটা সত্য যেটা বাস্তব সেটাই তো বলে। দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। নাম করে কি যতক্ষণ থাকবি জনসেবা করতে হবে আমার। বহল ভাই, কাজটা তুমি খারাপ করলে বহল ভাই। বাবা গেলাম বহল ভাই। আগুন এখন সাবা লোক, সবই বুঝতে শিখেছে। তারে আমি আর কতদিন রাখাল বানায় রাখতে পারবো জানি না। এদিকে তোমাদের ভাবি সুযোগ পেলেই তারে কুমন্ত্রণা দিচ্ছে। কি কুমন্ত্রণা দিচ্ছে মুন্সি সাহেব? কুমন্ত্রণা বোঝো না মাস্টার? তোমার ভাবি তারে বোঝানোর চেষ্টা করছে যে আমি তারে অমানুষ করে রেখেছি। পড়ালেখা শিখিয়ে বড় করব বলে কথা দিয়ে নিয়ে এসে আমি তারে আমার বাড়ি রাখাল বানিয়ে রেখেছি। ওরে বাসি, এ তো বিরাট সর্বনাশের কথা। নিজের স্ত্রী আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। ইরাম হলি তো সর্বনাশ আপনার দরজায় সে টুকা দিবি নে। আরে এই পরামর্শের জন্যই তো আমি তোমাদের ডেকেছি। যদিও আগুনটা আমি আদর সাহস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে তোমার বড় চাচি তোমার আমার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এইসব কথা বলছে। সে অবশ্য বুঝটা নিয়েছে, কিন্তু আমি চিন্তা করছি যে এই বুঝটা যে কতদিন টিকবে সেটা নিয়ে আমি আসলে খুবই চিন্তা করছি। তোমরা তোমরা একটা বুদ্ধি বাইর করো। না, এই বিষয়ে আমি আর আপনার কোনো বুদ্ধি দিতে পারবো না মুন্সি সাহেব। কেন? আমি তোমার কি অন্যায় করলাম?
এরকম কড়া কথা মুখের উপর বলে ফেলেছে। জ্ঞান করছিলাম সেটা একটু পিছনের হিস্ট্রি ফ্যাক্টটা মনে করার চেষ্টা করি। ওই যে আগুন রে স্কুলের যে রাষ্ট্রীয় গেট দিয়ে বহিষ্কার করার জন্য তুমি আমারে ওই স্কুলের পাশে তোমার দুটো দোকানের ভাড়া দিবার কথা। হিসকিসি, হ্যাঁ হিসকিসি, তুমি আমারে দুটো দোকানের ভাড়া দিছো, হ্যাঁ দেওনি। দিছো হলো একটা দোকানের ভাড়া, তাও সেটা কোন দোকান? যেই দোকানের ভাড়া সবচেয়ে কম ওঠে সেই দোকানে তুমি ভাড়া আমারে দিছো। ওরে আস্তে আস্তে এসব কথা জোরে বলতে হয় নাকি? কেন? ওর ভাবি হয়তো আড়ালে আড়ালে দাঁড়ায় শুনছি। শোনো, তোমার যে দোকানের ভাড়াটা দিতে চেয়েছিলাম সামনের মাস থেকে তুমি পাবা। খুশি হলাম মুন্সি সাহেব। হ্যাঁ যাকে মণিমুক্তার, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও তো। ওইসব প্রশ্নটা হঠাৎ করেই মাথায় আসলো। সে বলেন। প্রশ্নটা হলো, আগুনের মা তো খ্রিস্টান ছিল, তাহলে ওই জন্মসূত্রে আগুন হলো খ্রিস্টান মায়ের সন্তান। খ্রিস্টান মায়ের সন্তান কি মুসলমানের সম্পত্তির ভাগ পায়? আইন কি বলে? খ্রিস্টান আর মুসলমানের মধ্যে বিবাহে কোনো বিধি নিষেধ নাই। ইডারে বলে আত্মধর্ম ম্যারেজ সেরিমনি। কিন্তু আগুনের ভাতা মানে আপনার ছোট ভাই মুনাক্কা মুন্সি একজন মুসলমান ছিল। সেই হিসাবে আগুন মুসলমান পিতার সন্তান। সুতরাং আপনার পিতা সম্পত্তি আপনি যতটুকু পাবেন সেও ততটুকু পাবে। তোমার কাছ থেকে কোনোদিনও একটা আইন আমার এবারে পেলাম না, শুধু নেগেটিভ আইন। যাকে মাস্টার, তোমরা দুজন মিলে তাড়াতাড়ি একটা বুদ্ধি বার করো। আরে আগুন এখন সাবালো, এই তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে আমার সম্পত্তি রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না তো, আমরা দুজনে মিলে দেখতেছি কি করা যায়। কিরে দাঁড়ায় পড়লি কে? এই মীরা, তুই এখানে একটু দাঁড়াবি, আমি ছোট্ট ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। তোরে রজনীগন্ধা ফুল সে দেয় কিনা সেটা জিজ্ঞেস করতে চাস? তাহলে আমি আর দাঁড়াবো না, তুই যাই কথা বল। আমারে আবার লায়ন রই পুকুর পাড়ে যাইতে বলছে, কি জানি সালিশ করবে। ও ঠিক আছে, তাহলে তুই যা। আচ্ছা আমি গেলাম। ছোট্ট ভাই, কি ব্যাপার আঙ্গুল মাথা, তুমি এখানে কিছু বলবা? হ্যাঁ ছোট্ট ভাই, তোমার একটা কথা জিজ্ঞেস করবো, তুমি সত্যি সত্যি বলবা তো? বলার মতো হলে তো নিশ্চয়ই বলবো। আজকে সকালে না কে জানি আমার বিছানার উপরে একটা রজনীগন্ধার স্টিক রেখে গেছে, সাথে একটা সিরকুট, আর সেখানে একটা ছড়া লেখা আমারে নিয়ে। লেখা হচ্ছে প্রতিদিন একটা করে রজনীগন্ধা তোমারে দেব আঙ্গুললতা, এই কথা লিখে গিয়েছে। আচ্ছা তুমি কি জানো এই কাজটা কে করেছে? তবে আজ সকালে আমার বাগান থেকে কে যেন একটা ফুল কেটে নিয়েছে, সেটা আমি টের পেয়েছি। তবে কিটা নিয়েছে সেটা টের পাইনি। তুমি কি আমাকে সন্দেহ করছো? ঠিকই ধরেছো, তোমার সন্দেহ করতাম যদি ওই ফুলের স্টিকের সাথে একটা করে সিরকুট লেখা না থাকতো। তুমি তো বাংলা লিখতে পড়তেই জানো না, তুমি ওই সিরকুট লিখবা কি করে? এজন্য তোমার আর সন্দেহ করতেছি না। যাক, লেখাপড়া না জানা একটা উপকার তাহলে পেলাম, তোমার সন্দেহের হাত থেকে বাঁচলাম। শোনো, তোমার একটা দায়িত্ব পালন করতে হবে। তুমি তোমার রজনীগন্ধা বাগানটা খুব ভালো করে পাহারা দিবা। যদি দেখো যে কেউ রজনীগন্ধা চুরি করতেছে, তাহলে সোজা ধরে নিয়ে এসে আমার কাছে নিয়ে চলে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেবা। ঠিক আছে, তাহলে তুমি কাজ করো, আমি গেলাম।
ব্যাপার, একেবারে চলে হাত দিয়ে মুখ গম্ভীর করে বসে রয়েছো, ব্যাপার কি? বয়স হয়েছে, এখন তো মুখ একটু গম্ভীর থাকতেই পারে। বয়স তো তোমার অনেক আগেই হয়েছে, কিন্তু এরকম মুখ গম্ভীর করে বসে থাকতে তো কোনোদিন দেখিনি। আগে কোনোদিন দেখনি বলে যে এখন দেখবা না, এটা তো কথা না। আর আমার মুখ গম্ভীর না ফুলা সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি যেটা করে যাচ্ছ সেটা করোকে যাও। মানে কি কি করে যাচ্ছি আমি? তোমার কথার আগামাথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝার দরকার নেই, শুধু একটা কথা মনে রেখো, তোমার এখন বয়স আছে, এখন হচ্ছে আল্লাহ বিল্লাহ করার সময়। আল্লাহ বিল্লাহটা একটু ভালো করে করো। ওরে বাবা, একেবারে ওয়াজ মাহফিল শুরু করে দিলি দেখছি। হ্যাঁ, আরে কি হয়েছে সেটা খুলে বলবে তো? বললাম না কিছু হয়নি। এদিকে আয়। কি আব্বা? বাড়িতে এসে চারটি নাকে মুখে বুঝিয়ে দিয়ে কি আবার মহিষ তাড়াতে যাচ্ছিস নাকি? ও মহিষ তাড়াবে কি? ও নিজেই তো একটা মহিষ। শোনে, বাজারে যায় আমার বিষ কেনার কথা যেন মনে থাকে। ঠিক আছে, সেটা আনবানি। বাবা তাহলে করে আসি। তাহলে শাহানা, তুমি বিষ কিনতে বললে মানে? তুমি কি বিষ খেয়ে সুইসাইড করবে বলে ডিসিশন নিয়েছো? সেই কারণে তুমি মুখ গোমড়া করে বসে আছো। সেটা করতে পারলে তো আমি বাঁচাই যেতাম। ইন্দুর মারার জন্য বিষ আনতে বলেছি। ইঁদুর মারা বিষ, তাও ভালো। শোন লায়ন, আমার মনে হচ্ছে তুই রসপুরে বসে থেকে কোনো লাভ হবি না। তোর নায়ক হওয়ার যদি এম ইন লাইফ হয়ে থাকে যে তুই নায়ক হবি, তাহলে পরে তুই এক কাজ কর, তুই ঢাকা চলে যা, সেখানে এফডিসিতে গিয়ে গেটের সামনে তুই একদিন ঘোরাফেরা করলি পরে দেখবি যে তোর নায়ক হওয়াটা মনে হয় পরিপূর্ণ হবে, তুই হতে পারবি। তুই সিন থেকে আউট করার জন্য সিনেমার কথা করছিস, এফডিসিতে যাওয়ার কথা করছিস, তাই না? আমি বুঝতে পেরেছি লায়ন, যে ঢাকায় চলে গেলে তোর মিরার লাইন ক্লিয়ার হয়ে যাবে। তুই আমার থ্রেট মনে করতেছিস? এই কিসের থ্রেট? এই থ্রেট কিসের রে? তুই কি মনে করিস যে আমার রাইকে তোরে মীরা পছন্দ করবি? হ্যাঁ হ্যাঁ, তুই নিজের কি নায়ক ভাবিস? জন্ম থেকে জ্বলছি বেটা, জন্ম থেকে বাইবন নায়ক আমি, বুঝছিস? তাহলে বলে মনে রাখিস লায়ন, আমি সেদিনই রসপুরা সারবো যেদিন এফডিসি থেকে কোনো হোম রাসমরা আমাকে ফোনে ইনভাইট করবে, এফডিসিতে যাওয়ার জন্য ইনভাইট করবে, সেদিনই আমি রসপুরা সারবো। কথাটা মনে রাখিস। না রাখলাম। লায়ন, আমি তো বুঝতে পারতেছি না মীরা কখন আসবে। আমার বাজারে যেতে হবে, একটু কাজ আছে, ফটো সেশন করতে হবে। তুই মানে কোনে কি কোথায় আসতেছে না? এত ব্যস্ত আর কিছু নেই, তাই কিছুই দাঁড়া, আজকে প্রমাণ করি স্যার। আরে বাবা, আমার তো কাজ আছে, কাজটা তো বুঝতে হবে তোর। এই সামনাসামনি প্রমাণের জন্য আমার এখানে আসতে বলা হয়েছে। মীরা, আমি তোমার আসতে বলিনি, লায়ন তোমার আসতে বলতে পারে। কথাটা আমারও জিজ্ঞেস করেছে আমার এই কতিতে। কেমন আছো মীরা? কলেজে গিয়েছিলে? টিচাররা কি সুন্দর করে তোমার টিচিং দিয়েছে? এসব কি আবল তাবল কথা জিজ্ঞেস করতেছো লায়ন ভাই? ডাইরেক্ট আলোচনায় যাও। তুমি সেদিন যে কোলে আপেল তোমার চোখের প্রশংসা করেছে, কিন্তু আপেল তো আমার কাছে দিব্যি সেটা ডিনাই করতেছে। ডিনাই তো করবি। একজন ইয়াং ছেলে একটা ইয়াং মেয়ের চোখের প্রশংসা করে বলেছে তোমার চোখ দুটো যেন নাটোরের বনলতা সেন। সেই ইয়াং ছেলে তার বন্ধুর কাছে এই কথা তো ডিনাই করবেই। এটা তো তার প্রাইভেট ব্যাপার। মীরা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমি তোমারে বলেছি যে তোমার চোখ দুটো নাটোরের বনলতা সেনের মতো? আমি তো তোমার নাম উচ্চারণ করিনি আপেল ভাই, আমি বলেছি একটা ইয়ং ছেলে একটা ইয়ং মেয়েকে বলেছি। এই কথার মধ্যে তো কোনো নাম উচ্চারণ করা হয়নি। স্টপ স্টপ। আমি যদি পাগল না হয়ে থাকি, আমি যদি সেন্টিমেন্টাল না হয়ে থাকি, আমি যদি মনে করো যে অসুস্থ না হয়ে থাকি, আমার দিব্যি মনে আছে তুমি বলিছো, আমার কান দিয়ে শুনেছি যে তুমি বলিছো আপেল তোমারে তোমার চোখেরে ইঙ্গিত করে বলেছে তোমার চোখ অনেক সুন্দর, ওই যে বনলতা সেন না কি বললো সেটার মতো। তুমি আমার নিজে বলনি, তুমি মিথ্যে কথা বলতেছো কিসের জন্য?
আমি যদি তোমাকে বলে থাকি যে কথাটা আমাকে আপেল ভাই বলেছে, তাহলে কি তোমার ধরে নেওয়া উচিত না যে আপেল ভাই সেই যুবক? আর আপেল ভাই যদি সেই কথাটা নাও বলে থাকে, তারপরেও তো তোমার ধরে নেওয়া উচিত যে আপেল ভাই কথাটা আমাকে বলেছে। তা না হলে আমি তোমাকে বলবো কি জন্য? তুমি এটা কি করছো? আপেল যদি কথাটা নাও বলে থাকে তাহলে পরেও ধরে নিতে হবে আপেল জিনিসটা মানে কথাটা বলেছে। হোয়াট ইজ দিস? হ্যাঁ, যেহেতু আমি বলেছি কথাটা আপেল ভাই বলেছে, সেহেতু তোমার ধরে নেওয়া উচিত কথাটা আপেল ভাই বলেছে। কি জন্য ধরে নিতে হবে? কি জন্য? আপেল তো এখানে সরাসরি উপস্থিত, সরাসরি বলো সে বলেছে কিনা, তাহলে পরে তো হয়ে যায়। আমি কি বলেছি এখন দুইজন মিলে বুঝে নাও। আমার যা বলার আমি বলেছি, আমি চললাম। একটা সহজ সুন্দর জিনিস কেমন জটিল কুটিল হয়ে গেল। মানুষ স্পেসি টু কমপ্লিকেসি। আসতেছে না কেন মীরা? আস্তে আস্তে কি হয়েছে? এত হাসতেছিস কেন? আবার হাসতেছে? আচ্ছা, বুঝতে পেরেছি। লায়ন ভাই তো পুকুর পাড়ে তোকে ডেকেছিল, সেখানে কিছু ঘটেছে, তোকে প্রেমের প্রপোজাল দিয়েছে, তাই না? আরে লায়ন ভাই তো প্রেমের প্রপোজাল দেওয়ার জন্য এক পায়ে খাড়া, কিন্তু আমি তারে এমন নাকানি সুবানি খাওয়াচ্ছি যে তার কর্মসারা। এই মাত্র আঙ্গুর, এই মাত্র আমি লায়ন ভাইয়ের আপেল ভাইয়ের এমন একটা কথা বুঝাই দিয়েছি যে পুকুর ঘাটে এখন তাকে তোলপার অবস্থা। তুই নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। না রে, আমার নিজের মনের মধ্যেই তোলপাড় চলতেছে। কে আমারে প্রতিদিন একটা করে রজনীগন্ধার স্টিক আর ওই সিরকুট দিয়ে যাচ্ছে, এটি তো উত্তর খুঁজে পাচ্ছি না। আবার আপেল ভাই লায়ন ভাইয়ের তোলপাড়, ও দেখার ইচ্ছে আমার নাই। চুপ কর তো যা। আর তুই রজনীগন্ধার চিন্তা এখন বাদ দে, তুই আমার সাথে চল, পাগের অবস্থা দেখবি। চল। আরে না রে, আমার ভালো লাগতেছে না। আরে চল না। আরে কি আশ্চর্য। ছোট মিয়া, একটু শুনবা? কি হয়েছে বলবে? তোমার একটা কথা বলা দরকার। কি করে যে বলি? কি কথা? তোমারে কথাটা বলবো, কিন্তু বলে তো কোনো লাভ হয় না। বল মিয়া, আমি তো তোমার সব কথা বিশ্বাস করি। এই গ্রামের মধ্যে তুমি একজন মানুষ যে আমার সব কিছু জানে, আর আমি তো তোমার ঘরেই লুকায় লুকায় পড়ালেখা করি। সবই ঠিক আছে ছোট মিয়া, কিন্তু তোমার বড় চাচা সম্পর্কে কিছু বললে তো তুমি শোনো না। কি করেছে বড় চাচা? এখনো কিছু করেনি, তবে করার চক্রান্ত করছে। তুমি যদি সোজা হয়ে দাঁড়াতে পারো, তবে চক্রান্তে সে সফল হতে পারবে না। কি চক্রান্ত? বিরাট চক্রান্ত। তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তোমার ভাগের পুরো সম্পত্তি সে আত্মসাৎ করার ষড়যন্ত্র করছে। কিন্তু আমার নামে তো কোনো সম্পত্তি নাই বহন মিয়া, সব তো দাদা জান ওই বড় চাচার নামে লিখে দিয়ে গেছেন। আমার তো মনে হচ্ছে তুমি বড় চাচার বিরুদ্ধে চক্রান্ত করতে এসেছো। আমি জানতাম ছোট মিয়া তুমি এই কথা বলবো। তোমার বড় চাচার সম্পর্কে তোমার অন্ধত্ব দূর করো, তারে চিনতে শেখো। এই মুন্সি বাড়ির পুরো সম্পত্তি তোমার দাদার নামে এখনো আছে। তুমি যদি এই সম্পত্তি দাবি করো, তাহলে সমান 2 ভাগে ভাগ হবে, আর তুমি হবে আধা সম্পত্তির মালিক। তোমার বাড়ি থেকে গোপনে লেখাপড়া করি, তুমি আমার আদর করো, দুধ ডিম খাও, গোপনে বই খাতাও কিনে দাও। তাই বলে ভেবো না তুমি বড় চাচার বিরুদ্ধে আমার মন্দ সন্দ বোঝাবা। এটা তুমি কোনোদিনই পারবা না। তুমি এখন যাও, যাও। কিসের জাদুতে যে পড়ছো ছোট মিয়া? কবে কাটবে যে তোমার জাদুর ঘর? আমার মাথার মধ্যে কিছুই ঢুকতেছে না। মীরা কি থেকে কি বলে গেল? যা থেকে যায় বলে যাক, আমি যে ওর চোখের প্রশংসা করিনি এটা তো ক্লিয়ার। না না, ক্লিয়ার কেমনে করি? এটা প্রমাণ করতে চাইয়ে তো আরো ভজঘট হয়ে গেল।
মীরা আমার স্পষ্ট বললো যদি আপেল ভাই আমার চোখের প্রশংসা নাও করে থাকে তারপর ধরে নিতে হবে যে সে চোখের প্রশংসা করেছে। তার মানে কি? হোয়াট ইজ দিস? তুই চোখের প্রশংসা করেছিস? দেখলাম তোর কিন্তু এক খুশিতে আমি দাঁত ফেলে দেবো। মীরা বলেছে ধরে নিতে হবে, আপেল ভাই বলেছে এই ধরে নিয়ে কি সবকিছু শিওর হওয়া যায়? আমি অত কিছু বুঝিনি, আমি বুঝতে চাই। মীরা যখন বলেছে আপেল ভাই চোখের প্রশংসা করেছে ধরে নিতে হবে, তারপরে আমি ধরে নিয়েছি তুই চোখের প্রশংসা করেছিস। তুই এখন বল তুই কি জন্য চোখের প্রশংসা করেছিস? দেখলাম খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। এই মীরাকে যখন তুই বললি যে ধরে নিতে হবে কেন, শিওর করে বলো আপেল তোমার চোখের প্রশংসা করেছে কিনা, তখন দেখলি না মীরা কিরকম পাশ কাটিয়ে গেল। এরপরেও কি তুই বলবি? এরপরও আমি বলবো মীরা এরকম কথা ক্ষতি পারে না, মীরা মিথ্যা কথা বলতে পারে না। ও আমার নিজের মুখে বলেছে। এই এই মীরা তোর কি বলেছে? কি কি বলেছে? কি সে বলেছে তুই তার বাড়িতে গিয়েছিলিস। কেমন আছো মীরা? কনে গিয়েছিলে তুমি? আমি তো গিয়েছিলাম এই আঙ্গুরের সাথে ক্লাসের পড়া নিয়ে একটু ডিসকাশন করতে, কিন্তু তোমারও তো দেখতেছি ইদানিং আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করো। ঘটনা কি লায়ন ভাই? ঘটনাটা যে কি মানে হচ্ছে কি বলার তো ভাষা খুঁজে পাচ্ছি না। মানে তোমারে দেখলে আমার কেমন জানি ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড শর্টেজ দেখা যায়, বুঝতে পারছি। তোমার যদি ল্যাঙ্গুয়েজে ওয়ার্ড শর্টেজ দেখা দেয় তাহলে কিন্তু তুমি একটা কাজ করতে পারো লায়ন ভাই। তোমার বন্ধু যে আপেল ভাই তার কাছ থেকে কিছু ওয়ার্ড লোন হিসেবে কর্জ নিতে পারো। কি বলতেছো মীরা? আপেলের কাছ থেকে ওয়ার্ড কর্জ করবো? তোমার সাথে কথা বলেছি। হ্যাঁ, তার ওয়ার্ডের ভান্ডার খুবই স্ট্রং। কথাটার মিনিং ঠিক বুঝতে পারতেছি না, প্লিজ এক্সপ্লেন। এক্সপ্লেন করার কি আছে লায়ন ভাই? আপেল ভাই মেয়েদের রূপের প্রশংসা কি যে সুন্দরভাবে করতে পারে আপনারা কি বলবো। ফর এক্সাম্পল একটা দাও তো। ফর এক্সাম্পল, কিছুক্ষণ আগে আমি আঙ্গুরলতার রুম থেকে বাড়ির দিকে আসতে নিয়েছিলাম। এই পথের মধ্যে আপেল ভাই আমার ডাইকে করলো, ওগো মিষ্টি মেয়ে, তোমার চোখ দুটো জানো নাটোরের বনলতা সেনের মতো দেখতে। কি বলতেছো? আপেল তাই করেছে? ও তো বন্ধু না, একটা মেয়ে জাফর, একটা মেয়ে জাফর। ওরে মাথা করতেছে। এরপরে তুই বলতে চাস তুই নির্দোষ? হ্যাঁ হ্যাঁ আমি নির্দোষ। শুনে রাখ, মীরা একটা মিথ্যেবাদী, ওর বাপ একটা 2 নাম্বার, বুঝতে পেরেছিস? এই সারা বলবি, বলে দিচ্ছি, বলে দিচ্ছি তোরা কিন্তু কিল করে ফেলবো। মীরার নামে যাতা কথা বলবি না। কলর ছেড়ে কথা বল নয়ন। কলর ছাড়বো পরে, তুই আগে বল মীরার নামে কি জন্য তুই প্রশংসা করেছিস? তোর আমি একটা কথা করতে চাই, আমি যে বিষয় নিয়ে স্টাডি করতেছি সেই বিষয়ে তুই ভাবছিস কেন? কেন আমার এই মীরা বলবে আমার ওয়ার্ড শর্টেজ করলে তোর কাছ থেকে ধার নিতে হবে? এই কবি হয়ে গেছিস তোর। এই গেছি ছেড়ে কথা বল নয়ন। কি বলছিস তোর? তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে না। আরে কি খারাপ হবে? তোর জন্য দুই বন্ধুর মধ্যে কুস্তি শুরু হয়ে গেছে। এখন যদি কারো জখম হয়ে যায় দেখুন সব কিছু তেমন খারাপ হবে। যা, সত্যি কথা বলে আয়। সত্যি কথাটা যে কি বান্ধব সেটা তো আমি নিজেই জানি। তার মানে কি? আয়, মেয়ে ভাই তোর চোখের প্রশংসা করেনি? আরে দূর, তোর মেয়ে ভাই কি মেয়েদের রূপ লাবণ্য সম্পর্কে কিছু জানে নাকি? তবে আগে জানে, যখন থেকে ওই ফিল্মের হিরো হওয়ার ধান্দা শুরু করেছে তখন থেকে সব ভুলে গেছে। মীরা, তুই না একটা কুটনি। হ্যাঁ, তুই বুঝিস না যে লায়ন ভাই কেন তোদের বাড়ির সামনে দিয়ে ঘুরঘুরি করে? তারে হ্যাঁ অথবা না কয়ে দিলেই তো হয়। এরকম খেলা করছিস কেন তারে নিয়ে? শোন বান্ধবী, প্রেম জিনিসটা হলো যার যার তার তার স্টাইল। এটা হলো আমার স্টাইল, বুঝেছিস? না তো বুঝিনি, বুঝোই দে। বুঝিসনি? আচ্ছা যেমন ধর, এই যে কেউ একজন প্রতিদিন তোর বিছানায় রজনীগন্ধা ফুল রেখে যায়, যে রেখে যায় এটা হলো তার স্টাইল। এখন আমি লায়ন ভাইরে ভালোবাসি না আপেল ভাইরে ভালোবাসি, যখন তোর কাছে সব বুঝাই বলবো তখন সব বুঝবি। এটা হলো আমার স্টাইল। হ্যাঁ, তো আরেক জটিলতা রে। এমনি আমি অনেক টেনশনের মধ্যে আছি, কিছুই মিলতেছে না। তুই তো আমার মাথার মধ্যে একটা ঝামেলা পাকাই দিলি, আমার তো মাথার 12টা বেজে গেল। হ্যাঁ, আচ্ছা চল চল, ওকে কুস্তি থামাই গিয়ে চলাই কুস্তি থামাই গিয়ে। আরে আরে শোন, একটা মেয়ের জন্য দুই বন্ধু ফাইটিং করতেছে, এটা যে সেই মেয়ের জন্য কত সম্মানের তুই তো সেটা বুঝবি না। আরে এটা কিসের সম্মান? ওকে কুস্তি থামাতে দেখতে কি হয়ে গেছে? আরে বললে তোর কাছ থেকে ধার নিতে হবে। এই কবি হয়ে গেছিস তোর। এই গেছি ছেড়ে কথা বল নয়ন। কি বলছিস তোর? কি বলতে
নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে লায়ন। আরে কি খারাপ হবে? তুই কি করবি? তোর কত বড় সাহস! লায়ন মানে চিনিস? আমি লায়ন মানে সিংহ। তোর মতো আপেল 1000 টানি সবাই খাবো। লায়ন, তুই আপেল মুন্সির গেঞ্জির কলার ধরেছিস, তোর আমি চলো না লায়ন। তুই মীরার চোখ টার্গেট করে প্রশংসা করেছিস, আমি তোর চোখ টার্গেট করে মারলাম। লায়ন, তুই আমারে খুশি মেরেছিস, আমি তোকে ছেড়ে দেবো ভেবেছিস। ওরে বাবা রে, লায়ন, মনে রাখিস। তোরে ছাড়বো না নি আমি। লায়ন, মনে রাখিস। দেখে দেখে মারবে তো নাকি? চোখ কি কপালে উঠে রাখিছে নাকি? পানি মারতেছে এখানে, হ্যাঁ? আচ্ছা আমার নাই ভুল হয়ে গেছে, কিন্তু তোমার চোখে কি হয়েছে? ওরকম চোখ ধরে যাচ্ছ কি জন্য? সেটা জানি তোমার দরকার নেই। চা বেচতেছো, চা বেচো, আর পানি টানি ভালো করে মারবে, বুঝতে পারছো? আধার ব্যাপারে জাহাজের খবর নিতে যাচ্ছ, যত সব পানি জল মারতেছো, সেই যে হচ্ছে রে। শান্তি পাগল হয়ে যাচ্ছে নাকি? কিছুই বুঝলাম না। মিয়া ভাই, এই দাঁড়াও দাঁড়াও, দেখি কি হয়েছে তোমার? কই গো? ও এটা কিছু না। কিছু না মানে এই যে চোখের নিচে কালশিটের দাগ পড়ে গিয়েছে, কি হয়েছে? রে কলম তো কিছু হয়নি রে, এমনি এমনি। এই তোর না জানলি হবে, এটা নিয়ে তোর ভাবতে হবে। লায়ন ভাইয়ের সাথে কুস্তি করে এই চেহারা হয়েছে, তাই না? এই এই আন্দাজের উপর কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, আমি ওই লায়নের সাথে কুস্তি লড়তে যাবো কিসের জন্য? ও মীরা তো একটা কুটনি, ওর কথা শুনে তোমরা দুজনে কুস্তি করতে গেলে কেন? হ্যাঁ, এখন বন্ধু বান্ধবের মধ্যে এরকম মাঝে মাঝে হয়। এই ভালো কথা, তুই জানলি কি করবি? মীরা তোমাদের মাঝে কুস্তি বাধাই দিয়ে আমারে নিয়ে গেছিল সেটা দেখানোর জন্য। আই সি, তুমি হলো আই উইকনেস না? জি ও সচককে দেখেছো তাই তো? জি। আচ্ছা বন্টি, তোর একটা রিকোয়েস্ট করি বন্টি, তুই এই কথাটা আব্বা আম্মারে কইস নে। হ্যাঁ, আমার বলা লাগবে না রে, চোখের যে চেহারা করেছো তাতে আব্বা আম্মা এমনি টের পেয়ে যাবে। এই শোন কি হয়েছে? শোন বন্টি, তোর কিছু করতে হবে না, আমি সেটা ম্যানেজ করে নিব না, তুই খালি চুপ করে থাকবি। হ্যাঁ চুপ। কি? খারাপ। আর একটা কথা মনে রাখিস, শুধু আমি একা খাইনি, বুঝতে পেরেছিস? লায়নও দিয়েছে একেবারে সমানে সমান। এটা খারাপ বলতি। আমারে চুপ করতে বলে, দেখলেই তো টের পেয়ে যাবে যেরকম ব্যথার মধ্যে করে কাতরাচ্ছে। এ মিয়া ভাই, মিয়া ভাই, শারীরিক ও মানসিক পরিবর্তনের ঢেউ সামলে উঠতে পারে না। স্যার একটা কথা বলবো। কি? আব্বা আপনাকে জিজ্ঞেস করতে বলছিল আপনার কাছে আর কতদিন প্রাইভেট পড়তে হবে। সেটা তোমার আব্বারে এসে এখানে জিজ্ঞেস করে যেতে বলো। স্যার আপনি তো আমাদের হেডমাস্টার, আপনি তো আমাদের কোনো ক্লাস নেন না, তবে আব্বা আপনার কাছে কেন পড়তে পাঠায়? সেটা তোমার আব্বারে গিয়ে জিজ্ঞেস করে আসবা। আর কোনো এক্সট্রা কারিকুলামের কথা না বলে আমি যা বলতেছি সেটা লেখো। আব্বা দাঁড়াও দেখি কি হয়েছে তোমার। তোমার এক চোখে এরকম মিষ্কালো সানগ্লাস কিনা পড়াই দিতে কত? হাসতেছে কিছু, হাসতেছে কিছু জন্য। হাসপাতালে কি করবে? হ্যাঁ, এরকম একটা কৌতুক মার্কা চেহারা বানায় নিয়ে আসিছো। সত্যি করে কদিনে আব্বা কার সাথে কি করিছো? কার সাথে ঝাড় খেয়ে আইছো কও তো? আর খাইনি আব্বা, মেকআপ দিয়েছি। কি বললি? মেকআপ? জি আব্বা, মেকআপ। আর ওই যে একটু ব্যথা লাগবে তো মেকআপটা দিলি, ট্রাই করতেছি ব্যথার উপরে। কিসের মেকআপ? এটা তো দেখে মনে হচ্ছে মায়ের দাগ। ওরে আল্লাহ, এরকম করে আমার ছেলেটা কিনা মারলো, কত দেখি কিরম দাগ পড়ে গেছে, দেখ তো দেখি। এই তুমি কাঁদতে শুরু করছো কেন? হ্যাঁ, বলেছে মেকআপ। মেকআপটা কিসের জন্য, কি কারণে সেটাকে শুনতে দাও, তারপরে কাঁদো। হাসিস? এই তুই হাসছিস কি জন্য? সরি আব্বা। এবার বল, মেকআপটা কিসের জন্য নিয়েছিস?
আপা এতক্ষণে আসল কথা আইছেন বললেন এই খারাপ মা টেনশন করো না এটা মেকআপ বুঝতে পেরেছেন আপা আপনি তো জানেন অনেকদিন যাবত আমি নায়ক হওয়ার জন্য ফিল্মে ট্রাই করতেছি এটা হচ্ছে আপা এরকম একটা সিন ধরেন গিয়ে ভিলেনের সাথে নায়কের ফাইট হচ্ছে তো নায়ক কভার যায় ঠাসানোর চেষ্টা করেছে হঠাৎ করে ভিলেন করেছে কি আপা নায়করা ডিসিশন করে বক্সিং মেরে দিছে আপা তখন বক্সিংটা মারার পরে এই ধরেন গিয়ে এখানে কিরকম মেকআপ হবে সেটা আপা বুঝতে পেরেছেন আর আব্বা আপনাকে তো বোঝানো লাগতেছে কিসের জন্য আমি তো সেটা বুঝতে পারতেছি না আব্বা আপনি তো সেই ছোটবেলা থেকে না মানে বয়স হওয়ার পর থেকে সব বাংলা ছবি দেখেছে তাই না মা বেয়াদবের মতো কথা বলিস নে আমি কোনো সিনেমা বাদ দিয়েছি কি না দিয়েছি সাবজেক্টটা সেটা নয় আলোচনার এখন আলোচনার বিষয়বস্তু হলো যে তুই মেকআপটা কেন নিয়েছিস সেই কালচিটে দাগ কেন বানিয়েছিস সেইটা বল ওই যে কলম না আব্বা মেকআপটা হচ্ছে ধরেন যে এই যে বক্সিংটা খাওয়ার পরে হ্যাঁ চেহারের মধ্যে একটা কালছিটে মানে চোখের মধ্যে একটা কালছিটে দাগ পড়ে এটার একটা মেকআপ দেওয়া হয়েছে আব্বা কিসের জন্য জানেন এই মেকআপটা কিরম দেখতে হয় সেটা দেখার জন্য আর এই মেকআপটা কিটা করেছে জানেন এটা করেছে লায়ন আসি আব্বা দাঁড়াও দাঁড়াও মেকআপ তো মনে হচ্ছে না হয়েছে কি আব্বা ওই আমাদের মধ্যে তো একটা গুড ফ্রেন্ডশিপ রয়েছে তো আমারে আপেল বললো যে আমারে এই চোখের মধ্যে একটা ব্ল্যাক স্পট করে একটা মেকআপ করে দে মানে তখন আমি বললাম যে আমি তো এটা পারিনি তখন ও আমার চোখের মধ্যে কইরে আয়না যে দেখাই দিয়ে বললো যে এরাম করে কর। এই জন্য আমার এখানে দিয়েছি মেকআপটা। আপেল মেকআপ নিয়েছে সে নায়ক হতে চায়, তুমি মেকআপ নিয়েছো কি জন্য? তুমি তো আর নায়ক হতে চাও না। জান ভাই আপনার খুব চমৎকার লাগতেছে, একবারে কানা সাত্তারের মতো। এক সর মারবো খুব। ঠিক আছে যাও ভিতরে যাও, সমীরণটা কাও পানি গরম করে দিচ্ছি, দেখো ওই গরম পানি দিয়ে মেকআপের দাগ তুলতে পারো নাকি, যাও। ঠিক আছে মেকআপ করেছে ফলে মানসিক স্বাস্থ্য নষ্ট হয়। মানসিক চাহিদা অপূর্ণ থাকলে দেখা যায় বহুবিধ মানসিক দ্বন্দ্ব। কি ছোট ভাই, তোমার কি আমার কথা মনে আছে? কোন কথা জানো আঙ্গুল? তুমি ভুলে গিয়েছো? আমি তোমাকে বলেছিলাম না তোমার রজনীগন্ধার বাগানে যদি তুমি কাউকে দেখো তুমি সোজা দাঁড়িয়ে ধরে নিয়ে এসে আমার কাছে নিয়ে চলে আসবা। ও হ্যাঁ, সেটা মনে আছে, স্মরণ না করলেও চলতো। যাক ভালো। শোনো, আমি আসলে অন্য কাজে এসেছিলাম, ভাবলাম যে যখন এসেই পড়লাম তোমার ওই ব্যাপারটা স্মরণ করিয়ে দিই, এজন্য বললাম। তুমি এক কাজ করো, তুমি ডাক্তারের দোকানে যাও, গিয়ে মিয়া ভাইয়ের জন্য এক পাতা ওষুধ নিয়ে এসো। কি হয়েছে মিয়া ভাইয়ের? সেটা তোমারে পরে বলি, তুমি আগে ওষুধটা নিয়ে এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আমি ভেবেছিলাম যে আগুন তোর কথা বিশ্বাস করবি, কিন্তু নিশ্চয়ই তোর মুন্সি চাচা তাকে জাদু করেছে। খালি জাদুটো না শাহানাসি, কঠিন মায়ের জালে বেঁধেছে তারে। এই মায়ের জাল থেকে ছাড়াতে না পারলে ছাওয়ালটার বাকি যেটুকু আছে সেটুকুও শেষ হয়ে যাবে। আমি তার পালে পুষে বড় করার জন্য তার মামার সাথে ফিরান্সে না পাঠে এখানে নিয়ে আসলাম, আর আমার জোরাজুরিতে তোর মুন্সি চাচা তাকে এখানে আনতে রাজি হয়েছে। এখন তো দেখতেছি তাকে এখানে নিয়ে এসে আমি তার সর্বনাশ করেছি। আপনি অনেক কিছুই জানেন, আবার অনেক কিছুই জানেন না শাহানাসি। একজনের পিছনে তিনজন শয়তান লেগেছে, একজন এসব মাস্টার, একজন মণি মুক্তার, আর আমাদের মুন্সি চাচা। আপনার জোরাজুরিতে আগুন রে বাড়িতে আনেনি, মুন্সি চাচা তার নিজের স্বার্থের কারণেই আগুন রে ফ্রান্সে যেতে দেয়নি। কি? ফ্রান্সে যে বড় হয়ে ফিরে আসে সম্পত্তির যদি ভাগ চাত তাহলে তো না দিয়ে উপায় থাকতো না, তাই মুন্সি চাচা তার এই বাড়িতে রেখে গন্ডমূর্খ বানায় রেখেছে। আপনি এক কাজ করেন শাহানাসি, আপনি একবার শেষ চেষ্টা চালান, আপনি নিজে কানে যেটা শুনেছেন সেটাই আগুন রে ডাকে কম। দেখি আজই তারে বলতে পারি কিনা। গেলাম চাচি। জমির সে ওই
ওই বহর মালতের কথাই বেশি মূল্যবান হয়ে গেল। কাকা, এই মূল্যবান কথা তো সারা পৃথিবীতে সারা জীবনই মূল্যবান হবে, তাই না? শোনো, তোমাকে আমি একটা কথা পরিষ্কার করে দিই, আমি তোমার কথা মতোই হাইকোর্টে আর যাব না, বুঝতে পারিছো? আমি হাতির পাঁচ পা তো দেখেই ফেলাইছি তোমার প্ররোচনায়। আমি কি করেছি? আমার আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছি। তার ফলে কি হয়েছে? হ্যাঁ, আমার কর করা ধানের জমি 3.5 বিঘে নাই। আমার আপন ভাই, তার সাথে আমার মুখ দেখা দেখি বন্ধু উঠছে, আমার ভাগে যেটুক পাইছি ওটুকলেই আমার শান্তি, বুঝছো? সময় নষ্ট করতেছিস রে নজর। তুই যদি হাইকোর্টে যায় মামলায় জিতিস, তাহলে মামলা বাবদ তোর যা খরচ হয়েছে সব তোর বিয়ে বাড়ির কাছ থেকে আদায় করতে পারবি। অনাদায় আরেকটা তাহলে কি হলে? অনাদায়ে আরে একটা মামলা। তার মানে আমি সারা জীবন ধরে খালি মামলাই করি, তাই না? আমার ওসব করা লাগবে। কাকা কি চা খাবে নাকি? চা খাতেই তো আসলাম। মিজাজটা খারাপ মনে হচ্ছে। খারাপ মানে কি আর বলবো, মানুষের মধ্যে ইমান বলে কিছু নাই। বড় ছেলেটা গঞ্জে রশিদ খুনকারের মুকামে কাম করত, মিথ্যা চুরির অপবাদ দিয়ে তাকে তাড়াই দিয়েছে। এইটা কি রাম অবিচার? এটা কি করতেছো তুমি? পড়ান পাঠানের সওয়াল চোর। আরে তুই কাজে রাখবি না, সরাসরি বলে দিলেই পারিস। তা মিথ্যা অপবাদ দেওয়ার কি দরকার? এটার একমাত্র উপায় হচ্ছে মানহানির মামলা। মানহানির মামলা? কেউ যদি মিথ্যা অপবাদ দিয়ে কাউরে চুরির দায় চাকরিচ্যুত করে, তাহলে তার বিরুদ্ধে তুমি মানহানির মামলা করতে পারো। যদি মামলায় জিতো, তাহলে কমপক্ষে 50,000 টাকা পাওয়া। না গো মুক্তার, আমি মানহানির মামলা করব না। না গেলে কিন্তু ছেলের বিরুদ্ধে চুরির অপবাদ থেকেই যায়। তুমি যতই গলা ফাটায় চিৎকার করো না কেন, আমার পোলা চুরি করে নাই, চুরি করে নাই, কেউ সেটা বিশ্বাস করবে না। একমাত্র উপায় হচ্ছে কোর্টে যায় মানহানির মামলা করা। কি সুসময় আমার কাশি দিচ্ছিস ওনার বাড়ির সাথে দিচ্ছে আমার ছেলের বিরুদ্ধে অপবাদ। মাথাটা ঠান্ডা করো। তোমার মতন একটা ননির পুতুল যে কিভাবে রাখালি করে যাচ্ছ, সেটাই আমি ভাবি। ছোট মিয়া কি করতে যে কেটেছে সেটা তো তোমার বলা যাবে না। কাটা দেখে তো মনে হচ্ছে বেলেটে কেটেছে। তার মানে রজনীগন্ধা কাটাকাটি করতে যে কেটেছে, ঠিক কিনা? ঠিক। কার জন্য রজনীগন্ধা কেটেছো? আঙ্গুল্লাতার জন্য? আর কার জন্য? বাগানটাই তো করেছি তার জন্য। তারে তোমার ভালো লাগে সেটা সরাসরি বললেই তো হয়। তুমি যে তার জন্য বাগান করেছো সেটা কি সে বুঝবে? একদিন না একদিন ঠিকই বুঝবে। আচ্ছা, তুমি তো আজকে দুধ খাওনি, তোমার জন্য দুধটা নিয়ে আসি। না না, আজকে আর দুধ খাবো না, থাক, যেতে হবে না। আচ্ছা বহন মিয়া, তোমাকে না বলেছিলাম এই বছরের মেট্রিক পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আসতে, তুমি কি নিয়ে এসেছিলে? ওহো, আনিসি তো, আমি নিজেই ভুলে গেছি। দাঁড়াও দিচ্ছি। এই নাও। প্রশ্নপত্র দিয়ে কি করবা? পরীক্ষা দিব। নিজে নিজে এতদিন কি পড়লাম সেটা আবার পরীক্ষা দিয়ে দেখব। পরীক্ষার নাম্বার দেয় তো মাস্টাররা, তুমি কি করে বুঝবা কত নাম্বার পেয়েছো? কেন? আমি নিজেই নিজের খাতা দেখব, আবার নিজেই নিজের নাম্বার দেব। বাহ, ভালো বুদ্ধি। কিন্তু পরীক্ষা দিয়ে লাভটা কি? বড় মা, আপনি? তোকে একটা কথা বলার জন্য অপেক্ষা করতেছিলাম। কি কথা বড় মা? এই মানে কি রে, তোর হাতে কি হয়েছে? সেদিন কাজ করতে যে সামান্য কেটে গেছে, বহর মেয়ে নিজের হাতে ওষুধ দিয়ে বেঁধে দিয়েছে, ঠিক হয়ে যাবে। ও, কি
কি কথা বলবেন বড় মা? কথা মানে এই তোর বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে বাপ, চক্রান্ত করতেছে। আপনারা সেই একই কথা, ষড়যন্ত্র আর চক্রান্ত। বহন মিয়া সেদিন আমাকে সেই একই কথা বললো। হয় বাপ, তোর বড় চাচা ইসব মাস্টার আর মনে মুক্তার এরা তিনজনে তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তোকে জমির ভাগ দিবে না বলে চক্রান্ত করতেছে। একই কথা, একই কথা। আপনি আর বহন মিয়া দুজনে মিলে কি চান কোন তো বড় মা? আহা বড় মা, আপনি অযথায় আমাকে নিয়ে দুশ্চিন্তা করতেছেন। বড় চাচা আমাকে যতটুকু ভালোবাসে, দুনিয়াতে আর কোনো চাচা তার ভাইদের জন্য এতটুকু ভালোবাসা দেয় কিনা আমার সন্দেহ আছে। কথাটা ভুল রে বাপ, ডাহা ভুল করতেছিস। বড় মা, আমার বাবা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছিল, বড় চাচা তার চেয়ে 10 গুণ বেশি ভালোবাসা আমাকে দিয়েছে। ঠিক আছে, তোর কথাই মানলাম। তাহলে পরে ভালোবাসার একটা নমুনা দিই। আমি নিজের কানে যেটা শুনেছি সেটাই তো কই। বাড়ির বারান্দায় বসে তোর বড় চাচা ইসব মাস্টার আর মণি মুক্তার এই তিনজনে মিলে কথাবার্তা বলতেছিল। কি কথা বলতেছিল জানিস? আগুন এখন সারা লোক, সবই বুঝতে শিখেছে। তারে আমি আর কতদিন রাখাল বানায় রাখতে পারবো জানি না। এদিকে তোমাদের ভাবি সুযোগ পেলেই তারে কুমন্ত্রণা দিচ্ছে। কি কুমন্ত্রণা দিচ্ছে মুন্সিরা? কুমন্ত্রণা বোঝো না মাস্টার? তোমার ভাবি তারে বোঝানোর চেষ্টা করছে যে আমি তারে অমানুষ করে রেখেছি। পড়ালেখা শিখিয়ে বড় করবো বলে কথা দিয়ে নিয়ে এসে আমি তারে আমার বাড়ি রাখাল বানিয়ে রেখেছি। ওরে বাসি, এ তো বিরাট সর্বনাশের কথা। নিজের স্ত্রী আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। ইরাম হলি তো সর্বনাশ আপনার দরজায় সে টুকা দিবি নে। আরে এই পরামর্শের জন্যই তো আমি তোমাদের ডেকেছি। যদিও আগুনটা আমি আদর সাহস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে তোমার বড় চাচি তোমার আমার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এইসব কথা বলছে। সে অবশ্য বুঝটা নিয়েছে, কিন্তু আমি চিন্তা করছি যে এই বুঝটা যে কতদিন টিকবে সেটা নিয়ে আমি আসলে খুবই চিন্তা করছি। তোমরা তোমরা একটা বুদ্ধি বাইর করো। না, এই বিষয়ে আমি আর আপনার কোনো বুদ্ধি দিতে পারবো না মুন্সি সাহেব। কেন? আমি তোমার কি অন্যায় করলাম? এরকম কড়া কথা মুখের উপর বলে ফেলেছে। কেন করছিলাম সেটা একটু পিছনের হিস্ট্রি ফ্যাক্টটা মনে করার চেষ্টা করি। ওই যে আগুন রে স্কুলের রাষ্ট্রীয় গেট দিয়ে বহিষ্কার করার জন্য তুমি আমারে ওই স্কুলের পাশে তোমার দুটো দোকানের ভাড়া দিবার কইছো। হিসকিসি, হ্যাঁ হিসকিসি, তুমি আমারে দুটো দোকানের ভাড়া দিছো, হ্যাঁ দেওনি। দিছো হলো একটা দোকানের ভাড়া, তাও সেটা কোন দোকান? যেই দোকানের ভাড়া সবচেয়ে কম ওঠে সেই দোকানে তুমি ভাড়া আমারে দিছো। ওরে আস্তে আস্তে এসব কথা জোরে বলতে হয় নাকি? কেন? তোমার ভাবি হয়তো আড়ালে আড়ালে দাঁড়ায় শুনছে। শোনো, তোমার যে দোকানের ভাড়াটা দিতে চেয়েছিলাম সেটা সামনের মাস থেকে তুমি পাবা। খুশি হলাম মুন্সি সাহেব। হ্যাঁ যাকে মণিমুক্তার, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও তো। ওইসব প্রশ্নটা হঠাৎ করেই মাথায় আসলো। সে বলেন। প্রশ্নটা হলো, আগুনের মা তো খ্রিস্টান ছিল, তাহলে ওই জন্মসূত্রে আগুন হলো খ্রিস্টান মায়ের সন্তান। খ্রিস্টান মায়ের সন্তান কি মুসলমানের সম্পত্তির ভাগ পায়? আইন কি বলে? খ্রিস্টান আর মুসলমানের মধ্যে বিবাহে কোনো বিধি নিষেধ নাই। ইডারে বলে আত্মধর্ম ম্যারেজ সেরিমনি। কিন্তু আগুনের ফাদার মানে আপনার ছোট ভাই মুনাক্কা মুন্সি একজন মুসলমান ছিল। সেই হিসাবে আগুন মুসলমান পিতার সন্তান। সুতরাং আপনার পিতার সম্পত্তি আপনি যতটুকু পাবেন সেও ততটুকু পাবে। তোমার কাছ থেকে কোনোদিনও একটা আইন আমার এবারে পেলাম না, শুধু নেগেটিভ আইন। যাকে মাস্টার, তোমরা দুজন মিলে তাড়াতাড়ি একটা বুদ্ধি বার করো। আরে আগুন এখন সাবালো, এই তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে আমার সম্পত্তি রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না তো, আমরা দুজনে মিলে দেখতেছি কি করা যায়। তারপরে তুই বলবি তোর বড় চাচা তোর স্নেহ করেন? তোকে যে স্কুল থেকে খেদায় দিছিল সেটাও তোর বড় চাচা এইসব মাস্টার সাথে পরামর্শ করে করেছিল।
বড় মা, ভুলটা আসলে আপনারই হচ্ছে। বড় চাচার বিরুদ্ধে আমারে খেপায় দিলে আপনার কি লাভ হচ্ছে সেটা আমি বুঝতেছি না। তিনি আপনার স্বামী, আপনি তারাই স্ত্রী, তার বিরুদ্ধে আমারে খেপায় তুলে আপনার কি লাভ? আমি তোর ভালোর জন্য বলেছি বাপ, তোর জন্যই মনটা আমার কাঁদে। সেই কারণেই আপনারে আমি মায়ের আসনে বসিয়েছি বড় মা। নিজের মায়ের যতটুকু ভক্তি করতাম আপনারে আমি তার চেয়ে বেশি ভক্তি করি। আপনি সেই জায়গাটা ধরে রাখবেন বড় মা। আপনাকে একটা কথা বলে রাখি বড় মা, বড় চাচার সাথে বিরোধ কেউ কোনোদিন আমার তৈরি করতে পারেনি আর পারবেও না। আপনিও সেই চেষ্টা করবেন না বড় মা। আপনার একটা কথা বলি, আপনি আর কোনোদিন এইসব বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে আসবেন না। আমার কথা বিশ্বাস করলি না তো? যখন বুঝতে পারবি তখন আর কিছু করার থাকবি না। কাকায় উঠতেছো কেমন ভাই? ডাক্তারের দোকান তো ওষুধ এনে দিলাম, খাও নি? ওরে ওষুধ তো খেয়েছি, কিন্তু এটা কি সহজে সারার জিনিস রে? ঠাসানো বুঝিস? টাসানো আবার কি মিয়া ভাই? ওরে ঠাসানো হচ্ছে গিয়ে তার হেভি ওয়েট বক্সিং, বুঝতে পেরেছিস? ওই শালা লায়ন কষ্টের বিটা আমার এমন ঠাসান ঠাসাইছে, ওইটা করে খামকে গেছি রে। তালি পরে তুমিও তো তারে কম ঠাসানো ঠাসানি। কাল রাতে যখন তোমার জন্য ওষুধ আনতে যাচ্ছিলাম তখন লায়ন ভাই আমার ডাকি বলল তার জন্য যেন এক পাতা ট্যাবলেট নিয়ে আসি। তার চোখেও তো দেখলাম ছাদের মতো কালো ছিটে পড়েছে। আচ্ছা আগুন, এইটা সারতে কদিন লাগতে পারে রে? আমার তো বাইরে যেতে পারতেছি রে, মান সম্মান ব্যাপার হয়ে পড়তেছি রে। ও সমস্যা কি? তুমি তো বড় চাচারে বলেছো এটা তোমার মেকআপ, সবারে বলবা ভিলেনের হাতে নায়ক মায়ের খাওয়ার পরের মেকআপ এটা। পুরি আগুন রে, এটা সবাই বলা যাবে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, সবাই যদি আঙ্গুল দিয়ে দেখতে চাই, মানে ধরে ধরে দেখতে চাই যে এটা মেকআপ না আসল না নকল, তখন তখন কি হবে? হ্যাঁ, মেথা বাবু না রে। তাহলে পরে এক কাজ করতে পারো, তুমি সানগ্লাস পরে নিতে পারো। ওরে আগুন ভাইছি রে, হ্যাঁ তোর তো দেখি সাংঘাতিক ব্রেন। সানগ্লাস পরলে অবশ্য কেউ দেখতে পাবে না রে। আগুন, মিয়া ভাইয়ের ঘরে কি করছিস? নাস্তা সেরে মাঠে যা, গরু কুলারে না খাওয়ায় মারবি নাকি? যাচ্ছি বড় চাচা, আমি যাই, তুমি তাহলে ভাব দিতে থাকো। হ্যাঁ ঠিক আছে। মারে মামা মারে মারি মারি, এমন সাটানি সাটাইছে। আঙ্গুর, আঙ্গুর, আঙ্গুর লতা, এখনো উঠলি নে? ওঠ না। উঠতেছে আঙ্গুর, উঠতেছে। কি আজকেও সকাল বা বিকেলে কিংবা গধূলি সন্ধ্যা তুমি প্রতিদিন পাবে একটি রজনীগন্ধা। হ্যাঁ, আজকেও একটা রজনীগন্ধার স্টিক সিরকুট আজকেও তোমাকে দিয়ে গেছে আঙ্গুললতা। কিছুই তো বুঝতে পারতেছি না, কিরা আমারে প্রতিদিন এই রজনীগন্ধার স্টিক আর
সিরকুট দিয়ে যাচ্ছে। ধ্যাৎ। ওই শাহানা, চা নিয়ে আসো তাড়াতাড়ি। কই গেলা? আনতেছি। আরে তাড়াতাড়ি এসো। এই শোনো, এই নাস্তা করার সাথে সাথে চার নেশা লেগে যায়। চা না পেলে মাথার মধ্যে একেবারে চক্কর দিয়ে ওঠে। চা না পেলে তোমার মাথা চক্কর দেয় না, তোমার মাথার মধ্যে যে প্যাঁচ খাটানো হচ্ছে সেই প্যাঁচ তোমার মাথার মধ্যে চক্কর তৈরি করে। বুঝতে পারছো মুন্সি বেটা? এই তো সকাল বেলায় তুমি উল্টো পাল্টা কথা শুরু করে দিলে, একেবারে মিশ্রি ছুরির মতো কথা, যাকে বলে বুল্লার হুল ফিটিয়ে দিচ্ছ। কোন কবিরাজে দাওয়া এনেছো? কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি দাওয়াই এনেছি? মানে কি? না, বলছিলাম যে তোমার ভাস্তারে বশ করার জন্য তুমি কোন কবিরাজে দাওয়া এনেছো? নাকি ফকিরে তাবিজ করিয়েছো, না কোনো ঝাড়ফুঁক করিয়েছো? কোনটা? দেখো, ছেলে মেয়ে বড় হয়েছে, তাদের সামনে যে ঝগড়াঝাটি করবো, তোমার এই কথা শুনে তোমার যে দু একটা কিল ঘুষি মারবো সে অবস্থাও নাই। তা না হলে এর জবাব আমি তোমার ঠিক সেইভাবেই দিতাম। দেখো, তারপরেও তোমার আমি সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে যদি আর কোনোদিন তুমি এই ধরনের কথা বলো তাহলে কিন্তু তোমার সঙ্গে বোঝাশোনা আছে। তুমিও যদি আগুনটা নিয়ে তোমার বদ মতলব না ছাড়ো তাহলে পরে আমিও বলে দিচ্ছি, ভবিষ্যতে তোমার এসব কথা আবারও শোনা লাগবে। এই দেখো, আজকেও একটা রজনীগন্ধার স্টিক দিয়ে গিয়েছে। তুমি ভালো করে দেখো তো এটা তোমার বাগানের রজনীগন্ধা কিনা। দেখো। রজনীগন্ধা যে কোনো বাগানের হতে পারে আঙ্কুর, তবে আজ ভোরবেলা দেখেছি আমার বাগানের একটা লাঠি কে যেন কেটে নিয়ে গেছে। এইটাই সেই রজনীগন্ধার লাঠি, বুঝতে পেরেছো? আচ্ছা, আগের মতো একটা চিরকুটো দিয়ে গিয়েছিল, কোথায় জানি রাখলাম। এই যে এই যে এই যে সেই চিরকুটের মধ্যে কি লেখা দেখো, সকাল বা বিকেলে কিংবা গধূলি সন্ধ্যা তুমি প্রতিদিন পাবে একটি রজনীগন্ধা। চিন্তা করে দেখো। বাহ, কবিতার লাইন দুটো তো খুবই সুন্দর, কিন্তু কিভাবে দিল? তুমি কি দরজা খুলে ঘুমিয়েছিলে নাকি? খোদা, দরজা খুলে ঘুমাবো কেন? দরজা তো বন্ধ ছিল, জানালা খোলা ছিল। তালি পরে আমি শিওর ওই জানালাতেই কেউ দিয়ে গেছে। আমি তো একটা ব্যাপার বুঝতে পারতেছি রে, অত সুন্দর করে আমার পায়ের কাছে বিছানার উপরে রজনীগন্ধার স্টিক কি করে দিয়ে গেল? এটা কি ভূতের কাজ নাকি? না না, ভূত বলে কিছু নেই। আর ভূত যদি থেকেও থাকে, ফুল দেওয়ার মতো ভালো কাজ ভূত করবে না। ভূতের কাজ হচ্ছে ভয় দেখানো, ফুল দেওয়া ভূতের কাজ না। তার মানে তুই বলতে চাচ্ছ এটা কোনো মানুষের কাজ? তবে কে করেছে সেটাই প্রশ্ন। এই ছোট ভাই, কি হয়েছে তোমার হাতে? হাত কেটে গিয়েছে নাকি? রাখালের হাত কত কিছুতেই কাটতে পারে, তার কি কোনো ঠিক আছে? কি আশ্চর্য! ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই, কিভাবে হাত কেটেছে জিজ্ঞেস করলাম, এরকম ব্যাকা উত্তরতে চলে আসলে কিসের জন্য? কতটুকু হাত কেটেছে? বেশি কাটেনি তো, সামান্য কেটেছে। ওষুধ দিয়েছো? হ্যাঁ দিয়েছি। দেখি, যেই কাপড় দিয়ে তুমি ব্যান্ডেজ করেছো এটা পরিষ্কার ছিল তো? হ্যাঁ ছিল। আচ্ছা, সামান্য একটা কাটা নিয়ে এত কথা জিজ্ঞেস করতেছো কেন? জিজ্ঞেস করলে অসুবিধা কোথায়? কাটা সামান্য হতে পারে, কিন্তু যত্ন যদি ঠিকভাবে না নেওয়া যায় না তাহলে সেখান থেকে সেপটিক হতে পারে। এ নিয়ে তুমি চিন্তা করো না, তুমি ফুল আর কবিতা নিয়ে ভাবো গা। ফুল আর কবিতা নিয়ে কি ভাববো? কেটে যে ফুল দিচ্ছে তা কি করে বার করব? ছোট্ট ভাই, তুমি একটু পাহারাটা বেশি বেশি করে বাড়ায় দাও যাতে আসামি ধরা যায়। কালকে সকালের মধ্যে আসামি ধরতে হবে। তুমি এক কাজ করো, তুমি বড় চাচা আর বড় মারে জানিয়ে রাখো, তালি পরে তিনারা চোখ কান খোলা রাখবে, আসামি ধরতে সুবিধা হবে না। আরে না না, আব্বা আম্মাকে জানানো যাবে না। তারা যদি জানে মনে করবে এই কাজগুলো ভূতে করেছে, আমার উপর ভূতের আসর হয়েছে, তখন আমাকে কবিরাজের কাছে নিয়ে যাবে। তাদের কাছে এটা বলা যাবে না, এটা গোপন রাখতে হবে। মনে থাকবে তো? তুমি কিছু বলবে না কিন্তু? বলবো না। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। দেখি পরিষ্কার কাপড় দিও।
জি মাস্টারের বেটা না? জি আসসালামু আলাইকুম, আমি লায়ন। হ্যাঁ রায়ন, তা তুমি আমার বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছিলে কেন? সি সি কাকা, আপনি এগুলি কি বলতেছেন? আমি আপনার বাড়ির সামনে গুড়গুড় করবো কিসের জন্য? আপনি আমার বাবার ক্লোজ ফ্রেন্ড, দরকার হলে আমি ডাইরেক্ট আপনার বাড়িতে ঢুকে যাবো, গুড়গুড় করবো কিসের জন্য? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাহলে তুমি আমাকে দেখে সোজা লেজ গুটিয়ে পালাচ্ছিলে কেন? না মানে হয়েছে কি যে সানগ্লাস পরেছি, অনেক রোদ্রে উঠেছে, তো এই জন্য মানে মুরব্বিকের সামনে সানগ্লাস পরে আসতে কেমন যেন একটু সংকোচ হচ্ছিল, এই জন্য পাশ কেটে যেতে চেয়েছিলাম। ও, মুরব্বিকে দেখে সেফ সাইডে যাচ্ছিলাম, ভালো। আমি আবার তো অন্যটা ভাবছিলাম যে সানগ্লাস পরে রাস্তা উঁচা নিচে দেখতেছো কিনা। ভালো ভালো। জি জি মুক্তার কাকা। ওদিকে কোথায় যাও? না মানে হয়েছে কি, ওই যে মীরা মানে মাই ডটার, না মাই ডটার না মানে আপনার ডটার, সে কইছিল সে একটু উইক। মীরা উইক? কার উপর উইক? না উইক মানে সে মানে ওই পলিটিক্যাল সায়েন্সের উপর একটু সে উইক আছে আর কি, সেটা বুঝাই দেওয়ার জন্য বলেছিল যে একটু যাওয়ার জন্য, এই জন্য যেতে চাচ্ছিলাম। সেটা তো ভালো, তুমি তো এর আগেও এরকম সমাজ সেবা করেছো, তুমি তো একটা অমায়িক ছেলে। যাও ভিতরে যাও, ভিতরে যে এই আমার মীরাকে একটু পলিটিক্যাল সায়েন্স ভালো করে বুঝিয়ে দাও, যাও। জি চাচা, পারমিশন দেওয়ার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। পলিটিক্যাল সায়েন্সের জন্য আবার কোন পলিটিক্সের আলাম? হঠাৎ তুমি এই সময় কি মনে করে আসছো লায়ন ভাই? হয়তো মিজাজ খারাপ করার কিছু নেই তো, আমি তোমার আব্বার কাছ থেকে মৌখিক পারমিশন নিয়ে তারপরে এখানে এসেছি। মৌখিক পারমিশন? হ্যাঁ মৌখিক পারমিশন, মানে যেটারে মানে বলে যে পলিটিক্যালি পারমিশন আর কি। পলিটিক্যালি পারমিশন? হ্যাঁ, তোমার আব্বা যদি জিজ্ঞেস করে কোন বিষয়ে তুমি দুর্বল, কোন সাবজেক্টে দুর্বল, তুমি বলে পলিটিক্যাল সায়েন্স, সেই সাবজেক্টে আমার গাইডেন্স নেওয়ার তোমার দরকার হয়ে পড়েছে। মনে থাকবে তোমার বিষয়টা? এতক্ষণে বুঝতে পারিছি তোমার পলিটিক্যাল পারমিশনের মাঝে যাটা কি। আব্বাক তুমি ফলস মারিছো, তা চোখের মধ্যে এটা কি দিয়েছো? হ্যাঁ, এটা তুমি চিনতেছো না? এটা কি? এটা সানগ্লাস, SANGILAS, গ্লাস, সানগ্লাস। এই জ্ঞান নিয়ে তুমি আমাকে পলিটিক্যাল সায়েন্স পড়াতে এসেছো? শুনো, সান বানান ঠিকই আছে, কিন্তু গিলাস বানান কিন্তু ভুল। গিলাস বানানে দুইটা এল হয়, GILLAS, গিলাস। তুমি একটা এল বাদ দিয়েছো। একটা এল কম বলেছি, সেটা আমার স্টকে রাখার জন্য, মানে আরেকটা ওয়ার্ড বলার জন্য এটা রেখে দিয়েছি আমার কাছে, যে ওয়ার্ডটা শুরু হয় এল দিয়ে। এটা আমি পরে একসময় বলবো আর কি। ওমা, সেটা আবার কি ওয়ার্ড? আচ্ছা যাক, তোমার এই আলতু ফালতু কথা বাদ দিয়ে সানগ্লাসটা খুলো, তারপর কি আমাকে বলতে এসেছো সেটা বলে তাড়াতাড়ি চলে যাও। সানগ্লাস খুলতে হবে কেন? না মানে আমার চোখে একটু প্রবলেম আছে, মানে খোলা যাবে না, পারবো না। চোখের মধ্যে প্রবলেম থাকলে তুমি ডাক্তারের কাছে যাও, আর আমার সাথে কথা কইতে হলে তোমার এই ভিলেনি সানগ্লাস খুলে কথা কও, তা না হলে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হইতে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খুলতেছি খুলতেছি। চশমা খোলার পর তো তোমার আরো বেশি বেশি ভিলেন মনে হতিছে। ঠিক আছে, বিলেন মনে হলে আর পরে ফেলি, আর কি করে। হাসার কিছু নেই। হেড স্যার, ও হেড স্যার, মনি মুক্তার, বাইরাও। এবার কি মনি মুক্তার, এত সকাল সকাল তুমি আমার বাড়িতে আসলে? ওই মুন্সি সাহেবের সাথে দেখা করতে যেতে হবে, তিনার একটা জিনিস অবহিত করতে হবে। তাছাড়া তোমার সাথে আমার একটা ছোটখাটো আলাপ আছে। তা আলাপটা কি আমার বাড়িতে বসে করবা নাকি মুন্সি সাহেবের বাড়িতে গিয়ে করবা? না, এখানেই সেরে ফেলি। সারো সারো। এই ঘটনা হচ্ছে কি, ওই যে পরাণ মিয়া, মানে আমাকে পাশের গ্রাম, ওই যে বয়রাকান্দির পরাণ, তা কি হয়েছে তার? না তার কিছু হয় নাই, তার ছেলে হারান ওই যে গঞ্জে মুকামের দোকানে চাকরি করতো, চুরির দায়ে তার খেদাই দিয়েছে। বুঝেছি, তারে এখন তুমি মামলা করতে বলেছো, তাই তো? এটা তো একটা নেশারাও, তাই না? কিন্তু ভাত তো খাওয়াতে পারছি না। ভাত খাওয়াতে গেলে এবারে আমার হেল্প লাগবে, এই তো। বুঝতে পেরেছ? আচ্ছা,
তার জমির পরিমাণ কত আছে কদিন? আগেই এত জমি জমার পরিমাণ জানি না লাভ কি? ওরে জমির পরিমাণ না জানি কি তারে ভাস খাওয়ানিটা ঠিক? আছে আছে। আরে এই এলাকায় কার কতটুক জমি আছে মনি মুক্তারের ঠোঁটস্থ। শোনো, চলো জাতি জাতি পরামর্শটা ছেড়ে ফেলি। হ্যাঁ চলো চলো। কাকা তোমাক যে হেনে বসায় মাগনা চা খাওয়াচ্ছি কি কামে বুঝতে পারিস? না বললে বুঝবো কিরম করে? শোনো, তুমি যাতে ইবলিশের ফাঁদে না পড়ো সেই ব্যাপারে পরামর্শ করার জন্য তোমাকে ডাকিছি, বুঝছো? তুমি আমাকে কি পরামর্শ দিবা? আমি কি কম বড় ইবলিশ নাকি? কাকা, তুমি তো আর ওই মুক্তার কাকার থেকে বড় ইবলিশ না নাকি? শোনো, এই যে হারানের চাকরিটা রশিদ মেয়ে যে খায় ফেলাইছে চুরির দায়ে, এই কথাটাই তোমার ওনার সামনে উচ্চারণ করাই ঠিক হয়নি, বুঝছো? যাই হোক, করেই যখন ফেলিছ তখন কিন্তু আবার এই মুক্তার কাকার প্ররোচনায় রশিদ মিয়ার বিরুদ্ধে আবার ওই মানহানির মামলা করবে যায় না কলাম। আরে ধর, তুমি পাগল হলে নাকি? মামলা করব আমি? শ্রীরাম বান্দাই পরাণ পাঠান না। তুমি এই নিয়ে চিন্তা করো না তো। চিন্তা কি আর সাথে করি কাকা? এই আমি কি মামলা করার মাল নাকি? হ্যাঁ, অথচ মুক্তার কাকা আমাকে এমন করে লোভ দেখালো যে আমি আপন ভাই হয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা ঠুকে দিলাম। হ্যাঁ, সেই মামলা চলাবের যায় আমার কর করা 3.5 বিঘা জমি বেচা লাগেছে, আর যে কত বেচা লাগবে খাললাই যাবে। তুমি বোকামি করেছো বলে তাই বলে ভেবো না আমিও একই ফাঁদে পড়বো। এই নাও, আমি এখন যাই। না বললেই ভালো। তোমাকে এই মুক্তার ও গিলগের ধৈর্যের প্রশংসা করতে হয়, বুঝলে না? এতক্ষণ যাবৎ বসে রয়েছি, মুন্সি সাহেবের তো কোনো খবরই নেই। আসছে আইসো, নিজের ঘরের তো আসতে এত সময় লাগে, কতক্ষণ ধরে বসে রয়েছি। আর বলো। হ্যাঁ, কি ইয়ে শোনো, গত 2 দিন ধরে হ্যাঁ তোমাকে ভাবি এমন সব ব্যাকা ব্যাকা কথা করছে, আমার তো মনে হয় যে সে বোধহয় আড়ি পেতে আমাকে সব কথা শুনেছে। আজ আবার আড়ি পাইতে সব কথা শুনবে না তো ভাবি সাহেব? না, আজ শুনবে না, আজ বাড়িতে নেই, সে আবার ওই মনে হয় পাশের বাড়িতে গিয়েছে। তা বলো তিনি, তোমরা ওই আগুনের ব্যাপারে কি বুদ্ধি বার করলে? আরে বুদ্ধি তো সব মণিমুক্তারের মাথায়, কিন্তু ও তো খরচ করতেছে না। ও এখন ব্যস্ত আছে ওই পরাণ পাঠানির মানহানির মামলা কিভাবে করা যায় সেটা নিয়ে। তুমি আবার এইসব কথা এখানে তুলতেছো কেন? হ্যাঁ, ভুল করলাম মুন্সি সাহেব। আসলে বিষয়টা হচ্ছে কি, ওই বুদ্ধিটা না এখনো জমায় উঠতে পারেনি। আপনি এক কাজ করেন, বুদ্ধির দায়িত্বটা এই হেড স্যারের উপর দিয়ে দেন। হ্যাঁ, এই যে, তুমি আবার আমারে পেঁচাচ্ছ। আমার মাথাতে জীবনে কোনোদিন কোনো বুদ্ধি বাইরে এসেছে তুমি কও? যত বুদ্ধি সব তো তোমার মাথাতে আসে, তুমি বুদ্ধি বাইর করো আর আমি একটু পোক মেরে আগাই দিই। পোক? পোক জিনিসটা কি মাস্টার বুঝতে পারলাম না তো। পোক মানে বুঝতে পারলে না? পোক মানে হচ্ছে খোসা। ওই মণিমুক্তারের বুদ্ধি আর আমার হলো খোসা। ও খোসা, সেটা অবশ্য ঠিক আছে, কিন্তু মুন্সি সাহেব এই বুদ্ধিটা বাইর করার আগে একটা জিনিস জানা খুব জরুরি। কি? আমি কয়দিন ধরেই খেয়াল করতেছি যে বহরমালতের সাথে আগুন খুব দরম মরম চলতেছে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এই বহর তার মোবাইলের দোকান থেকে বাইরে হয়ে আগুনে নিয়ে নজরের দোকান চা খাতে যায়। আরে শুধু চা না, বিস্কুটও খেতে যায়। তারপরে তারে নিয়ে তার বাড়িতে যায়। শুধু তাই না, ও ওই যে দোকান ফেলায় ধুয়ে আগুন নিয়ে মাঠে বসে বসে গল্প করে, এটাই করতে চায়। তার মানে গিয়ে দাঁড়ালো যে তোমাদের ভাবির বুদ্ধিমতো বহর ওই আগুনের কানে কুমন্ত্রণা দিচ্ছে, তাই তো? না, সেটা তো ওই ইনভেস্টিগেশন না করে কিছু বোঝা যাচ্ছে। করো ইনভেস্টিগেশনটা, তাড়াতাড়ি করো। হ্যাঁ করো না, ইনভেস্টিগেশন করতে গেলি তো আবার ওই খরচাপাতি তো দেবে, খরচাপাতি দেবে, অসুবিধা কি? তাহলে ইনভেস্টিগেশন শুরু করি। ঠিক আছে, তুমি ইনভেস্টিগেশন শুরু করে দাও, চলো যাই। আসলাম, আসসালামু আলাইকুম।
শহরের নাম আমি জানি না, তুমি বড় চাচার কাছ থেকে জানি না। জিজি করতেছিস কে? ঠিক মতন কর, তাহলে মুন্সি সাহেব কয়ে তোর চাকরি খায় নেবেন। আপনার কথা তো বুঝছি না, আগুন একটা নাবালক ছেলে, তার সাথে আমার কি দরকার থাকবে বলেন? সকাল বিকেল বুধলি সন্ধ্যা প্রতিদিন পাবে একটি রজনীগন্ধা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে লায়ন? জি চাচা, একটু আসছিলাম, ওই আপেল কি বাড়ির উপর আছে নাকি? কেন, আগুন ছাড়া আর আপনার কোনো ব্যস্ত আছে নাকি? সকালবেলায় গরু নিয়ে মাঠে ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকে, গরু কোথায় যাচ্ছে না যাচ্ছে, কার ফসল খাচ্ছে না খাচ্ছে কোনো খবর নেই। কাম এরকম একটা বাজে ঘটনা ঘটনার পর তুই আমার বাড়িতে আসলি কোন সাহসে, কোন নিয়েতে? তুই বস্তারের বাচ্চা কোরআনকার, তোর কি কোনো লজ্জা নেই? নির্লজ্জ কোথাকার। তুই জানিস নে নজর, কাউরে তো বিশ্বাস করাতে পারতিস না যে রশিদ খুনকার মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমার হারানের চাকরি চুক্ত করেছে। আচ্ছা, সকলে ধরে ধরে তো এই কথাটা বিশ্বাস করানোর দরকার নেই।